আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় জাবেদা ও হিসাব সমীকরণ সংক্রান্ত চট্টগ্রাম বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষার্থীদের অনুরোধে চ্যানেলে আমি নিয়মিত অনলাইন ক্লাস আপলোড করে থাকি, তাই আমার ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমরা যদি বেল আইকনটি অন করে রাখো তাহলে আমি ক্লাস আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের আলোচনা। তো এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, তো এইখানে জনাব অরিত্রা 2018 সালে মার্চ মাসে এই ব্যাংক জমা এবং পণ্য নিয়ে ব্যবসা শুরু করে এবং অন্যান্য তথ্যাবলী ছিল নিম্নরূপ। তো এই তথ্যাবলীর আলোকে ক নম্বরে বলেছে যে সকল ঘটনা ব্যবসায়িক লেনদেন নয় তারিখ উল্লেখপূর্বক তাদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে আমাদের যে সমস্ত লেনদেনগুলি ঘটনাগুলি লেনদেন নয় সেগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে 15 তারিখে 15,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করা হলো, এটি লেনদেন নয়। এবং 25 তারিখে মালিক তার ব্যক্তিগত জমি 80,000 টাকায় বিক্রি করে সমুদয় অর্থ দিয়ে ছেলেকে বিদেশ পাঠালেন, এটাও কিন্তু লেনদেন নয়। তো এই যে উদ্দীপকের আংশিক এখানে আমরা নিয়ে এসে রাখলাম উপরে, এখান থেকে আমরা সমাধান করব। সমাধানে এইভাবে ছক অঙ্কন করতে পারি, লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ, এইভাবে ছক অঙ্কন করব, তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। আমাদের এই নিচের অংশটুকু কিন্তু উত্তরের অংশ খাতায় করব, কিন্তু উপরের অংশটুকু উদ্দীপক। আমি যাতে উদ্দীপক দেখে তোমাদের বোঝাতে পারি সেই জন্য উদ্দীপকের আংশিক এখানে নিয়ে এসে রেখেছি এবং যে দুইটা ঘটনা এর অন্তর্ভুক্ত হবে সেগুলো আমি লাল কালি দিয়ে আলাদা করে রেখেছি। লক্ষ্য করি, প্রথমে লিখব 2018 মার্চ এই 15 তারিখ। তারপরে এখানে কি বলেছে, পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান। এখানে লিখব পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান মানে কি, পণ্য ক্রয়ের আমি অর্ডার দিলাম। তো অর্ডার দিলেই তো আমার আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি, টাকা পয়সার কোনো লেনদেন হয়নি, সেজন্য এটি লেনদেন হবে না। আমরা এটি সবার এই মাস এখানে লিখব 15,000 টাকা। পরবর্তীতে 25 তারিখ বলেছে মালিক ব্যক্তিগত জমি 80,000 টাকায় বিক্রি করে সেই টাকা দিয়ে ছেলেকে বিদেশ পাঠিয়েছে। তাহলে নিজের টাকা দিয়ে মালিক নিজের টাকা দিয়ে ছেলেকে বিদেশ পাঠিয়েছে, ফলে এর সাথে ব্যবসায়িক কোনো সম্পর্ক নাই, সেজন্য এটিও লেনদেন হবে না। তাই আমরা এখানে লিখব মালিক তার ব্যক্তিগত জমি বিক্রি করে সমুদয় অর্থ দ্বারা ছেলেকে বিদেশ পাঠালেন। এখানে যেটি লেখা আছে সেটি লিখব 80,000 টাকা। এবার 80,000 আর 15,000 এর নিচে দাগ দিয়ে দুইটা যোগ করে 95,000 টাকা শেষের ঘরে লিখে এখানে ডাবল দাগ দিব। এইভাবে আমরা এই লেনদেন নয় এমন ঘটনার এবং অর্থের পরিমাণ নির্ণয় করতে পারি তারিখ উল্লেখ সহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খ নাম্বারে আমাদের জাবেদা করতে বলেছিল। তো এইখানে আমাদের খ নাম্বারে 1 তারিখ, 5 তারিখ, 10 তারিখ এবং 20 তারিখ এই 4টা লেনদেনের জাবেদা করতে বলেছিল প্রশ্নে। তো যে 4টা লেনদেন জাবেদা করতে বলেছিল তার জন্য আমরা এইভাবে ছক অঙ্কন করলাম। ছক তোমরা পারবে, আমরা জানি যে ছক বিশেষ করে জাবেদার ছকের ক্ষেত্রে তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এইভাবে ছক অঙ্কন করতে হয়। তো এখন আমরা সমাধান করব। তো প্রথমে লিখব 2018 মার্চ 1 তারিখ কী কী নিয়ে ব্যবসা শুরু করেছে, ব্যাংক জমা এবং পণ্য। তো ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করলে আমরা ব্যাংক হিসাব ডেবিট করব, আর পণ্য নিয়ে ব্যবসা শুরু করলে ক্রয় হিসাব ডেবিট করব। এবং এই দুইটা যোগ করে মূলধন হিসাব ক্রেডিট করব। তাহলে টাকা লিখব ব্যাংক হিসাব ডেবিট এই 30,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট 50,000 টাকা, যে টাকা দেয়া আছে এই দুইটা যোগ করে মূলধন হিসাব ক্রেডিট 80,000 টাকা। এরপরে আমরা 5 তারিখ পড়ি। 5 তারিখে বলেছে ব্যাংক হতে উত্তোলন। তো ব্যাংক হতে উত্তোলন বললে অফিস প্রয়োজনে উত্তোলন মনে করে হিসাবভুক্ত হবে, ফলে অফিস প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে নগদ টাকা বৃদ্ধি পাবে, অপর পক্ষে ব্যাংক হিসাবের টাকা কমে যাবে, ব্যাংক জমা কমে যাবে। সেজন্য আমরা জাবেদা করব নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা লিখব এই 10,000 টাকা,
নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা লিখব এই 10,000 টাকা। এরপরে আমরা 10 তারিখটা পড়ি। 10 তারিখে বলেছে বিক্রয় 40,000 টাকা, 50% বাকিতে। তো 40,000 টাকার 50% কত হবে? 40,000 টাকার 50% যদি হিসেব করি তাহলে 20,000 টাকা হবে। তাহলে এইখানে এই ধারে হচ্ছে 20,000 টাকা, আর নগদে হবে অবশিষ্ট 40,000 টাকার 50% সমান 20,000 টাকা। তাহলে এখানে 20,000 টাকা নগদে, 20,000 টাকা বাকিতে, মোট 40,000 টাকা। তো সেই ক্ষেত্রে আমরা জাবেদা করব এই নগদান হিসাব ডেবিট, যেটা নগদে 20,000 টাকা, আর ধারে যে 20,000 টাকা এর জন্য প্রাপ্য হিসাব ডেবিট। বাকিতে বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক, দেনাদারের আধুনিক নাম প্রাপ্য হিসাব। সেজন্য ধারে বিক্রয় করেছে 20,000 টাকা, 50% 20,000 টাকা হয়, সেটার জন্য প্রাপ্য হিসাব ডেবিট হবে 20,000 টাকা, আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে মোট এই 40,000 টাকা, এই 40,000 টাকা। অর্থাৎ আমি আবারও বলি, নগদে এবং বাকিতে পণ্য বিক্রয় করেছে, তো নগদে যেটুকু বিক্রি করেছে তার জন্য নগদান হিসাব ডেবিট, ধারে যেটুকু বিক্রি করেছে তার জন্য প্রাপ্য হিসাব ডেবিট, এবং এই যে 40,000 টাকার মোট বিক্রয় করেছে, বিক্রয় হিসাব ক্রেডিট হবে। বিক্রয় হিসাব আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। এরপরে আমরা 20 তারিখ লিখব। তো 20 তারিখে কি বলেছে ভালো করে লক্ষ্য করি। 10 তারিখের ধারে বিক্রয়ের পাওনা ব্যাংকের মাধ্যমে আদায় হলো। অর্থাৎ 10 তারিখে যে বাকিতে বিক্রয় ছিল 20,000 টাকা, এই 20,000 টাকা ব্যাংকের মাধ্যমে অর্থাৎ চেকের মাধ্যমে পাওয়া গেছে। তো তাহলে আমরা জাবেদা করব ব্যাংক হিসাব ডেবিট, যেহেতু টাকাটা ব্যাংকে জমা হয়েছে, এবং কার কাছ থেকে পাচ্ছি? এই যে ধারে বিক্রি করেছিলাম প্রাপ্য হিসাবের কাছ থেকে আমরা টাকাটা পাচ্ছি, সেজন্য প্রাপ্য হিসাব ক্রেডিট। টাকা লিখব কত? এখানে কিন্তু টাকার পরিমাণ উল্লেখ নাই, তাহলে টাকা হবে আমাদের এই যে প্রাপ্য হিসাবের নিকট বিক্রি করেছিলাম 20,000 টাকা, এই 20,000 টাকা হবে। আমি আবারও বলছি, লক্ষ্য করি, ব্যাংকের মাধ্যমে আদায় হলো, সেজন্য ব্যাংক হিসাব ডেবিট। কোথার থেকে আদায় হলো? প্রাপ্য হিসাবের নিকট থেকে। প্রাপ্য হিসাব সম্পদ, কমে গেলে ক্রেডিট, সেজন্য প্রাপ্য হিসাব ক্রেডিট করব 20,000 টাকা। আশা করি এখন তোমরা পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। তো উদ্দীপকের আমরা ক সমাধান করেছি, খ সমাধান করেছি। গ নম্বরে বলেছে জনাব অরিত্রার ব্যবসায়ের প্রাপ্য হিসাব এবং ব্যাংক হিসাব প্রস্তুত করতে। তাহলে আমাদের দুইটা খতিয়ান করতে বলেছে, একটি হচ্ছে প্রাপ্য হিসাব আর একটি হচ্ছে ব্যাংক হিসাব। তা আমরা এখন এই জাবেদা দেখে প্রাপ্য হিসাব প্রথমে প্রস্তুত করব। তো প্রাপ্য হিসাবের ছক এইভাবে অঙ্কন করতে হয়, আমরা জানি। তারিখ, বিবরণ, যে জাবেদা পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, জেড ডেবিট ক্রেডিট, চলমান জের ছকে এইভাবে খতিয়ানের ছক অঙ্কন করতে হয়। এবং এইটুকু হচ্ছে আমাদের সমাধানের অংশ। আর এই সমাধান করার জন্য আমরা রাফ হিসেবে অতিরিক্ত কিছুক্ষণ আগে যে জাবেদা করেছি, সে প্রাপ্য হিসাবের সাথে যে জাবেদার অংশটুকুর মিল আছে সেটুকু আমি উপরে লিখে রাখলাম, যাতে এটা দেখে আমরা সহজে সমাধান করতে পারি। তো লক্ষ্য করি, 10 তারিখ লিখব 2018 মার্চ 10, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই যে প্রাপ্য হিসাব ডেবিট, তো প্রাপ্য হিসাবে ডেবিট দিকে টাকা হবে, নাম লিখব এই বিপরীত নামটা, বিক্রয় হিসাবে এখানে নাম লিখব। কেন বিপরীতে লিখব? প্রাপ্য হিসাবের বিপরীতে নাম আছে এই যে বিক্রয় হিসাব। আমরা যে হিসাব করছি সেই হিসাবের নাম লিখতে হয় না, অপোজিট নামটা লিখতে হয়। সেজন্য আমরা এই যে বিপরীতে প্রাপ্য হিসাবের বিপরীতে বিক্রয় হিসাব আছে, বিক্রয় হিসাব নাম লিখে টাকা লিখব। প্রাপ্য হিসাবের ডেবিট দিকে টাকা, তো ডেবিট দিকে টাকা লিখব 20,000 টাকা। এবং এই টাকাটা ডেবিট দিকে যেহেতু আছে, এখানে ডেবিট দিকে চলে যাবে।
এরপরে 20 তারিখ, তো 20 তারিখে যে প্রাপ্য হিসাব রিলেটেড আরও একটি জাবেদা রয়েছে, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে প্রাপ্য হিসাবের ক্রেডিট দিকে টাকা বসবে এই 20,000 টাকা। নাম কি হবে? নাম হবে এই বিপরীত নামটা, ব্যাংক হিসাব। প্রাপ্য হিসাবের বিপরীত যদি নামটা আছে ব্যাংক হিসাবে এখানে লিখব, আর প্রাপ্য হিসাবের ক্রেডিট দিকে টাকা হবে 20,000 টাকা। এখন আবার আমরা জেরের ঘরে টাকা লিখব, ডেবিট 20,000, ক্রেডিট 20,000। তো ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে শূন্য থাকে। তো এইভাবে আমরা এই প্রাপ্য হিসাব প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ব্যাংক হিসাব প্রস্তুত করার জন্য আবার আমরা জাবেদা যে অংশটুকুর সাথে ব্যাংকের মিল আছে সেই অংশটুকু উপরে লিখে রাখলাম, যাতে এইটা দেখে আমরা জাবেদা করতে পারি। এখন তোমাদের মনে হতে পারে যে জাবেদা যদি না করতে বলে তাহলে আমরা কিভাবে খতিয়ান করব? জাবেদা ছাড়া যদি খতিয়ান করতে হয় তাহলে মনে মনে জাবেদা করে নিতে হবে, তারপরে আমরা সেই জাবেদা দেখে আমরা খতিয়ান করতে পারবো, অথবা আমরা রাফ করেও জাবেদা করে নিতে পারি। তো এই ক্ষেত্রে আমার জাবেদা ছাড়া কীভাবে খতিয়ান করতে হয় এই সংক্রান্ত আমার ক্লাস আছে, আলাদা টিউটোরিয়াল আছে, সেগুলো যদি তোমরা দেখো তাহলে জাবেদা ছাড়া খতিয়ান করতে পারবে। তো লক্ষ্য করি এই জাবেদার অংশ আমি রাফ হিসেবে অতিরিক্ত লিখে রাখলাম। এইটুকু হচ্ছে আমাদের সমাধানের অংশ। এখান থেকে সমাধান করব। প্রথমে লিখব 2018 মার্চ 1 তারিখ। এই যে ব্যাংক হিসাব ডেবিট 30,000 টাকা। তো ব্যাংক হিসাবের ডেবিট দিকে টাকা লিখব, নাম লিখব মূলধন হিসাব। ব্যাংক হিসাবের বিপরীতে মূলধন হিসাব আছে, তাই মূলধন হিসাব লিখব। আবারও বলি, ব্যাংক হিসাবের ডেবিট, সেজন্য ব্যাংক হিসাবের ডেবিট দিকে 30,000 টাকা লিখব, নাম লিখব এই ক্রেডিটের নামটা মূলধন হিসাব। এবার এই ডেবিটে যে টাকাটা আছে উদ্বৃত্ত ডেবিট দিকে চলে যাবে। 5 তারিখ লিখব। 5 তারিখে আবার কিন্তু এই যে ব্যাংক হিসাব ক্রেডিট, তো ব্যাংক হিসাবের ক্রেডিট দিকে টাকা লিখব। ব্যাংক হিসাবের ক্রেডিট দিকে টাকা লিখব এই 10,000 টাকা। এখানে নাম লিখব ডেবিটের নামটা নগদান হিসাব, ডেবিটের নামটা নগদান হিসাব, উল্টা নামটা হবে আমরা জানি। এরপরে 10 তারিখে ব্যাংক হিসাব নাই, তো 10 তারিখ দেখে লিখব না। শেষে 20 তারিখে আবার ব্যাংক হিসাব আছে, তো এখানে 20 তারিখ লিখব। এবং জের করার সময় কি করব লক্ষ্য করি, জের করার সময় জেরের ঘরে এখানে ছিল 30,000 ডেবিট, আবার ক্রেডিট হলো 10,000। ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে 20,000 টাকা ডেবিট দিকে থাকবে, কারণ ডেবিট দিক বড়। আবার আমরা এই 20 তারিখ লিখব। 20 তারিখে যে ব্যাংক হিসাব আছে, তো 20 তারিখে ব্যাংক হিসাব ডেবিট 20,000 টাকা। তো ব্যাংক হিসাবের ডেবিট দিকে টাকা লিখব 20,000 টাকা, এই 20,000 টাকা। নাম লিখব এই প্রাপ্য হিসাব, উল্টা নামটা। আবার জের করব, ডেবিট আছে 20,000, আবার ডেবিট আসলো 20,000, তাহলে ডেবিট ডেবিট যোগ করে ডেবিট দিকে 40,000 টাকা হবে। তো এইভাবে আমরা খতিয়ান প্রস্তুত করতে পারি। তো আশা করি তোমরা এখন পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে এই চট্টগ্রাম বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।